সরকার তাদেরকে নিরাপত্তা দিবেন, এটা অবশ্যই ভালো উদ্যোগ। সরকার সকল প্রার্থীকে এবং নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে প্রতিরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা তো অবশ্যই থাকা উচিত। শুধু তাই না, সরকার তো পুরো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, এটার জন্য কে দায়ী, এটাও চিন্তা করতে হবে। কিন্তু একটা সিদ্ধান্ত আমার কাছে খুব অবাক মনে হয়েছে, সেটি হচ্ছে প্রার্থীদেরকে হাতিয়ার দেওয়া হবে। প্রার্থীরা নিজেরা তো হাতিয়ার বহন করবেন না, তাহলে এই হাতিয়ারটা বহন করবে কে? প্রার্থীকে কি এখন তার ব্যক্তিগত খরচে দেহরক্ষী নিয়োগ করতে হবে? সেই দেহরক্ষীকে তিনি যে বেতন দেবেন, এটা কি নির্বাচনী খরচের সঙ্গে অন্তর্ভুক্ত হবে? প্রত্যেকের দেহরক্ষী কি সমভাবে প্রশিক্ষিত হবেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, প্রার্থী নিজে যদি এটা ক্যারি করেন, প্রার্থী তো বক্তৃতা দিবেন, জনসংযোগ করবেন, মানুষের সাথে হাত মিলাবেন, তাহলে উনি কি এক হাতে বন্দুক ধরে আরেক হাতে এই কাজটা করবেন? মানে এই সিদ্ধান্তগুলির আগামাথা আমি বুঝতে পারি না আসলে। মানে হাতিয়ার দিয়ে দিলাম, যেখানে কিনা অতীতের সকল নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য অস্ত্র জমা নেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আমরা অস্ত্র দিয়ে দিব। তো এটা অদ্ভুত বিষয় না? মানে অস্ত্র থাকলে গোলাগুলির সম্ভাবনা বাড়ে, সেখানে অস্ত্র দেওয়া হচ্ছে গোলাগুলির সম্ভাবনা কমানোর জন্য। জি এবং এত স্বল্প সময়ের মধ্যে এই হাতিয়ার দেওয়া, হাতিয়ার আবার ফেরত নেওয়া, এই বিষয়গুলি কি খুব সহজ হবে? তারপরে অনেক তরুণ প্রার্থী আছেন, এই তরুণ প্রার্থীরা কি এই ধরনের হাতিয়ার বহন করার জন্য আসলে উপযুক্ত? কেননা বাংলাদেশের যে হাতিয়ার আইন আছে, সেই আইনের মধ্যে ট্যাক্স পরিশোধের বিষয় রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স একাধিক বছর ধরে দিতে হয়, সেই যোগ্যতা প্রমাণ করতে হয় যে আপনি আসলে হাতিয়ার পাওয়ার উপযুক্ত, আহ একাধিক পরীক্ষা দিতে প্রশিক্ষিত। হয়। না, তারপরে না, আপনি হাতিয়ার পাওয়ার পরে আপনাকে ওই হাতিয়ারের প্রশিক্ষণ নিতে হয়, হ্যাঁ আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন সেটা প্রমাণ করতে হয়। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, ভেরিফিকেশন, নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। হাতিয়ার পাওয়া, হাতিয়ার লাইসেন্স পাওয়া তো সোজা কথা না। তারপরে সেই হাতিয়ারটা আবার ক্রয় করতে হয় নিজ খরচে। তাহলে এক একটা হাতিয়ারের দামও তো অনেক। এখন যারা প্রার্থী হয়েছেন, তারা কি এখন ব্যক্তিগত খরচে হাতিয়ার ক্রয় করবেন, নাকি সরকার তাদেরকে হাতিয়ার দিবেন? সরকার কি সরকারি মানে সরকারি যে অস্ত্রাগার, সেখান থেকে হাতিয়ার দিতে পারেন? মানে অনেক প্রশ্ন এখন উঠে যাবে। তো এইসব করার চাইতে তো দুইজন পুলিশ, চারজন পুলিশ তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি দেওয়া অনেক ভালো না? বা প্রশিক্ষিত প্রতিরক্ষা করতে পারেন এমন ব্যক্তি তাদের সঙ্গে দেওয়াটা অনেক ভালো না? মানে তাতে তাড়াতাড়ি হয় এত কাজটা। 300 আসন, এত প্রার্থী, সবার সাথে 2 জন 4 জন পুলিশ এভাবে দেয়া যাবে? যাবে? আমাদের সেই সক্ষমতা আছে? এইটা তো তারা বলতে পারবেন, তারা যেহেতু বলেছেন। কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে অবাস্তব মনে হয়েছে আর কি, যে তাদের হাতে হাতিয়ার দিয়ে দেওয়া হবে, এটা আমার কাছে খুবই অবাস্তব মনে হয়েছে। জি, আমি আমি এটা এই প্রসঙ্গে জানতে চাইছিলাম ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে, যে আপনি প্রিএমটিভ অ্যাকশনের কথা বলছেন, কেমন মনে হচ্ছে যে এই অ্যাকশনগুলোর কথা শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। না, একটা মন্দের ভালো হচ্ছে যে এখন এটার ভাবনাটা নতুন করে একটা ঘটনার উপর আসলেও, যে আমি যেটা বললাম যে আপনার এই নিরাপত্তাটা দরকার ছিল, এখন চিন্তা তো করা হচ্ছে। আর হচ্ছে যে এই অস্ত্র দিয়ে দেওয়া অবশ্যই এটা বাস্তবসম্মত নয়, এবং আমি এটা একটা কথার কথা বলে মনে করি। এটা কোথা থেকে সেটা আমি জানি না, বাট এক একজন প্রার্থীকে অন্তত একজন গানম্যান, যখন আমরা বলি একজনের সঙ্গে একজন, অন্তত সেটা হতে পারে। এবং এটা উদাহরণ আপনি বললে পাকিস্তানে এবং আফগানিস্তানে কিন্তু এটা আছে, যে গানমান দিয়ে দেওয়া। আফ্রিকাতে আছে, যদিও এটা খুব, কথাটা বলতেই লজ্জা হচ্ছে আমাদের যে আমরা আমি এগুলোর শুনতে কথা পাচ্ছি না। পিছিয়ে যাচ্ছি কিনা। এটা এই ঘটনার পরে সেই লজ্জার চেয়ে বড় হচ্ছে নিরাপত্তা। এবং গানম্যান দেয়া যেতে পারে, এবং সংখ্যায় খুব বেশি প্রয়োজন হবে বলে আমি মনে করি না, এবং সেটা একটা বাস্তবসম্মত সলিউশন। আমি কিন্তু তুষার ভাই খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করলেন যে ওইটা বাস্তবসম্মত সলিউশন আসলে নয়। কিন্তু নিরাপত্তা এখন দিতে হবে যারা প্রার্থী তাদের, এবং যারা বিপ্লবের সম্মুখ সারিতে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, এবং সেই কাজটি বোধহয় আর কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কারণ আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনিও যদি এর রেশ ধরে কিছু বলেন, কারণ আমি প্রশ্নটা করতে পারছি না কথা থেকে, আমি কথাটা শুনতে পাই নাই, আমি টেকনিক্যাল উনি যেটা কিছু বলেছেন যে মোটা দাগে চেষ্টা আমার করছি যে জানতে। অ্যানালিসিস এবং তার মতামত একই। তবে পাকিস্তান, আফগানিস্তানে এরকম বিষয় রয়েছে যে তারা গানম্যান দেন। তো ওইরকম একটি ব্যবস্থা আমাদের দেশে চালু হওয়া কি আসলে আমাদের পিছিয়ে যাওয়া না এগিয়ে যাওয়া, এটাই তিনি বলেছেন। আমি এটার সাথে একমত যে আমরা তো পেছনের দিকে হাঁটছি। আমরা যদি 91 সালে, 96 সালে, 2001 সালে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি, 2008 সালেও করতে পারি, তাহলে আজকে এত বছর এগিয়ে এসে আজকে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন নিজেরা নিজেরা করতে পারছি না, যেখানে কিনা দলগুলি একে অন্যের প্রতি বন্ধুভাবাপন্ন। বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে। কেননা এখানে তো জুলাই বিপ্লবের বিপরীতের কোনো শক্তি নির্বাচন করছে না।
এখানে যারা নির্বাচন করছেন তারা সবাই জুলাই বিপ্লবের আহ, মোটা দাগে সবাই সমর্থক। এমনকি আমরা যারা আলোচনা করি আমরাও জুলাই এই আন্দোলন বা বিপ্লবের পক্ষেই কথা বলি, আমাদের বিপক্ষে বলি না। ক্রিটিক্যাল অ্যানালিসিস করার কারণ হচ্ছে যে এই আন্দোলনের পরে যাতে আমরা সুফলটা আরো বেশি পরিমাণে আনতে পারি। তো এই বেশি পরিমাণে সুফল আনার বদলে আমরা তো কুফল তৈরি করে ফেললাম, এবং এই জিনিসটা আসলে আমাকে খুবই আহত করছে যে আমরা যেখানে আমাদের অনেক শান্তিপূর্ণ এবং অনেক বন্ধুত্বপূর্ণ পরিবেশ হওয়ার কথা, সেখানে আমরা একটা আহ, রীতিমতো ভয় বিপদ সংকুল একটা পরিবেশ তৈরি করেছি। এইটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তবে এই বিষয়টা আমাকে খুবই বেদনা দিচ্ছে যে এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ঘটনা আমাকে জানছি। দেখতে হবে বা আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এটা আমাদেরকে পীড়া দিচ্ছে।